নমস্কার সকলকে। আপনারা সবাই জানেন বাংলাদেশে কি পরিস্থিতি চলছে। বাংলাদেশিরা ভয়ঙ্কর এক ধরনের রক্তক্ষয়ী আন্দোলনের পথে নেমেছে। প্রধানমন্ত্রীর কুর্সি ত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, কিন্তু তারপরেও বাংলাদেশে অশান্তি থামার নামটুকু নেই। শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু রয়েছে তাদের উপর অকথ্য অত্যাচার তারই প্রমাণ দিচ্ছে। বাংলাদেশ থেকে যে সমস্ত ভিডিওগুলি ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশে অত্যাচারের নামে সংখ্যালঘু বাংলাদেশের অর্থাৎ যারা হিন্দু রয়েছে তাদের উপর অত্যাচার চরম সীমায় পৌঁছেছে। কোথাও সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কোথাও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর হচ্ছে, অবাধে হত্যালীলা চলছে বাংলাদেশে। ভারত থেকে অনেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার তীব্র ক্ষোভ আছড়ে পড়ছে। অনেক ভারতীয় এই পরিস্থিতি দেখে উদ্বিগ্ন। এখন ভারত সরকারের কাছে সবার অনুরোধ, বাংলাদেশের হিন্দুকে রক্ষা করুন। হতে পারে সবটাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু কি করে এই অত্যাচার দেখে, পড়শি দেশের হিন্দুদের কান্না দেখে এড়িয়ে যাওয়া যায়? এটা এখন অনেকেরই প্রশ্ন। একদিন এই বাংলাদেশই ভারতের অন্তর্ভুক্ত ছিল, তাই একথা কখনোই ভুললে চলবে না যে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা আমাদেরই। বর্তমানে এখন তারা কিছু অসভ্য স্বার্থান্বেষী মৌলবাদীদের হাতে অত্যাচারিত হতে হচ্ছে। বাংলাদেশে একের পর এক ঘটনা দেখে অনেকেরই প্রশ্ন তুলছেন যে কি করে একটা সভ্য দেশে এরকম অত্যাচার সম্ভব। বাংলাদেশ আর কখনোই সভ্য নয়। বিগত দিনে বাংলাদেশে একের পর এক যে ধরনের ঘটনা ঘটে চলেছে তাতে বাংলাদেশে মৌলবাদীদের এই আচরণ দেখে তাদেরকে আর কখনোই সভ্য অন্তত বলা চলে না। অসভ্যতার চরম সীমায় পৌঁছে গেছে বাংলাদেশ। কোথাও অগ্নিসংযোগ ঘটছে তো কোথাও বন্দি কারাগার থেকে বন্দীদেরকে মুক্তি করে দেওয়া হচ্ছে, এমনকি তারা পালিয়ে যাচ্ছে। বাংলাদেশের কারাগারে থাকা বহু বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদীও। যারা কারাগার ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, এই সমস্ত দাগী আসামিগুলো কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? কারাগারে থাকাকালীন কি সাধু হয়ে গেছে? না, সেটা কখনোই নয়। তার কারণ কারাগার থেকে বেরিয়ে এসে আবার তারা সেই সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হবে, যার ফল প্রথম ভুগতে হবে বাংলাদেশকে এবং তারপরে ভুগতে হবে অন্যান্য দেশকে। এটা সত্য, অস্বীকার করার কোনো জায়গা নেই। বিগত ৭৫ বছরে বাংলাদেশে যতবার কোনো আন্দোলন হয়েছে ঠিক ততবার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছে। অত্যাচারের নামে বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি লুট করা হয়েছে, সম্পত্তি ধ্বংস করা হয়েছে, নারীদের সম্ভ্রম লুট করা হয়েছে। এবারও ঠিক তাই, কোনো কিছুই বাদ যায়নি। ভেঙে ফেলা হচ্ছে একের পর এক মন্দিরের বিগ্রহ। বাংলাদেশে তো এখন সেনা শাসন রয়েছে, তাহলে বাংলাদেশের সেনা প্রধানরা কি করছে? তারা কি পারছে না হিন্দুদেরকে রক্ষা করতে, নাকি তারা হাতে চুরি পরে বসে রয়েছে? কিন্তু দুর্ভাগ্য, তাদের কাছ থেকে সেটুকু আশা করা যায় না, কারণ সবটাই তো ঘটছে তাদের চোখের সামনে, অথচ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বলা যেতে পারে এখন পুরো দেশটাই চলে গেছে সন্ত্রাসবাদীদের দখলে। ভারত এমন ঘটনার বহুবার সাক্ষী থেকেছে। দেখা গেছে মৌলবাদীদের অত্যাচারে বাংলাদেশি হিন্দুরা সে দেশ ছেড়ে ভারতে আশ্রয়ের জন্য তারা শরণার্থী হয়ে এসেছে। যে দেশ থেকে কয়লা, গরু, নুন, তেল, গরু না গেলে বাংলাদেশের সংসার চলে না, ওখানকার জীবনযাপন চলে না, সেই দেশের পূর্বপুরুষদের উপর এই অত্যাচার আর সহ্য করা যায় না। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে।
উত্তরবঙ্গের মরাগদি সীমান্তে কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে হিন্দুরা, যারা ভারতের বিএসএফ এর কাছে কাতরভাবে আবেদন জানাচ্ছে ভারতে আশ্রয়ের জন্য। উত্তরবঙ্গে মরাগদি সীমান্তে কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে হিন্দুরা, যারা ভারতের বিএসএফ এর কাছে কাতরভাবে শুধু একটাই আবেদন করছে, ভারতে আশ্রয়ের জন্য। তারা নিজে মুখে প্রকাশ করছে তাদের ওপর কি অকথ্য অত্যাচার বাংলাদেশে চলছে। বিএসএফ এর কাছে তাদের একটাই আবেদন, হয় আমাদেরকে এদেশে আশ্রয় দিন, না হলে আমাদেরকে গুলি করুন। কান্নায় ভেঙে পড়ছে, তারা আর্তনাদ জানাচ্ছে ভারতে আশ্রয়ের জন্য। তারা শুধুমাত্র নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদেই ভারতের কাছে আশ্রয় চাইছে। তাদের মধ্যে কেউ কেউ স্বামীর হাত ধরে এসেছে আশ্রয়ের জন্য, তো কেউ ছোট্ট শিশুকে তার ভবিষ্যৎ রক্ষার জন্য, সামান্য প্রাণ বাঁচানোর জন্য আশ্রয়টুকু খুঁজছেন। তারা কেউই স্বেচ্ছায় নিজের ভিটে বাড়ি ছেড়ে আসতে চায়নি, শুধু প্রাণ বাঁচানোর তাগিদার জন্য তারা আশ্রয় চাইছে ভারতের কাছে। ভারতে বিএসএফ এর জওয়ানদের কাছে তাদের একটাই আবেদন, তাদেরকে যেন আশ্রয় দেওয়া হয়। ভারত এই অবস্থায় সত্যি ভীষণ উদ্বিগ্ন, কারণ উদ্বিগ্ন থাকারই কথা। বাংলাদেশের চারিদিকের বর্ডার ভারতের মোড়া। বাংলাদেশের এই পরিস্থিতি ভারতকে ভীষণ উদ্বিগ্নতেও ফেলেছে। অবশ্য উদ্বিগ্ন হওয়ারই কথা, কারণ বাংলাদেশে এখন বর্তমানে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে হয়তো কিছু সংখ্যক হিন্দুরা আশ্রয়ের জন্য ভারতের বর্ডারগুলিতে এসে দোরগোড়ায় কড়া নাড়ছে। কিন্তু যদি পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যায়, তাহলে কি হবে? সংখ্যা যদি আরও বৃহত্তর হয়, তাহলে ভারতে বর্ডারগুলিতে এক ভয়ঙ্কর অস্থিরতার পরিবেশ তৈরি হবে। তার মোকাবিলা ভারত সরকার কিভাবে করবে, তা সত্যি ভারতের কাছে উদ্বিগ্নের বিষয়। কারণ বাংলাদেশে অবস্থিত এত সংখ্যক সংখ্যালঘু হিন্দুরা যদি ভারতের কাছে আশ্রয় চায়, তাহলে ভারত কি করবে? কোন রাজ্যে তাদেরকে আশ্রয় দেবে? কারণ পশ্চিমবঙ্গের বাংলাদেশের বর্ডারের অধিকাংশ অংশই মোড়া। তাই বলে তো এটা নয় যে একটা মাত্র রাজ্য পশ্চিমবঙ্গে শুধুমাত্র বাংলাদেশিদের আশ্রয় দেওয়া হবে। এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে ভারতকে আগে ঠিক করতে হবে কোন কোন রাজ্যে শরণার্থীদের আশ্রয় দেওয়া যায়। তবে বাংলাদেশ থেকে আগত কতজন শরণার্থীকে ভারত গ্রহণ করতে পারবে, সবটাই নির্ভর করবে আগামী সিদ্ধান্ত এবং পরিস্থিতির উপর। শরণার্থীদের ভারত সরকার আশ্রয় দেওয়ার ইচ্ছে থাকলেও তার পিছনে কিন্তু কাজ করবে দুই দেশের কূটনৈতিক বিষয়, এটা কিন্তু ভুললে চলবে না। যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছে 1 কোটি সংখ্যালঘু হিন্দু আসছে, আপনারা মানসিকভাবে তৈরি থাকুন, কিন্তু কথাটা যতটা সহজ, কাজটা কিন্তু ততটা সহজ নয়। কারণ আপনারা ভাবুন, যদি অত সংখ্যক সংখ্যালঘু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে, তাহলে তাদের খাদ্য বাসস্থান নিয়ে একটা সমস্যা তো তৈরি হবেই। উত্তর পূর্ব ভারতের অনেকগুলি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা জড়িত রয়েছে, কিন্তু উত্তর পূর্ব রাজ্যগুলি আগে থেকেই জানিয়ে রেখেছে শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি বর্তমানে তাদের কাছে নেই। উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে মেঘালয় ও মণিপুরও পড়ে। মেঘালয় মণিপুরে বর্তমানে কি পরিস্থিতি চলছে তা কারোর অজানা নেই। সেই পরিস্থিতিতে তারা কখনোই পারবে না শরণার্থীদের আশ্রয় দিতে। ভারত বাংলাদেশের সঙ্গে যে সমস্যা তৈরি হচ্ছে, তার জন্য আলোচনায় বসার জন্য দুই দেশের প্রশাসনিক স্তরে আলোচনার প্রয়োজন রয়েছে, কিন্তু বর্তমানে সেই প্রশাসনিক আলোচনা করার মতো বর্তমান পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নেই। এখন বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আলোচনায় বসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, পরিকাঠামো তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি কিভাবে সমাধান হবে তা এখন ভবিষ্যতের বিষয়। বাংলাদেশে এখন সেনাবাহিনীর শাসন রয়েছে, কিন্তু সুনিশ্চিত সরকার তো বাংলাদেশে এখনো গঠন হয়নি, সেটা ভুললে তো চলবে না।
তবে জানা যাচ্ছে ইউনূসের হাত ধরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন বাংলাদেশে সরকার গঠন করা হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্বাচিত সরকার গঠন হয়নি। সরকার গঠন হওয়ার পরে ভারত সরকার যদি শরণার্থীদের আশ্রয় দিতে চায়, তাহলে সেই বিষয়টি বাংলাদেশ সরকার কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে, সেটা অবশ্যই ভারত সরকারের বিবেচ্য বিষয় হবে। কাজ করবে দুই দেশের কূটনৈতিক বিষয়। শেখ হাসিনা কিন্তু এখনো অবধি ভারতে রয়েছেন। শেখ হাসিনা ভারতে থাকাকালীন দুই দেশের মধ্যে কূটনৈতিক কোনো আলোচনা সম্ভব হবে কিনা, সেটাও বিবেচ্য বিষয় হবে পরবর্তীতে। যতক্ষণ শেখ হাসিনা ভারতে রয়েছে, ততক্ষণ ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক আলোচনা সম্ভব হবে কিনা, সেটা ভবিষ্যতই বলবে। এসবের মাঝে বাংলাদেশ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ এসেছে শেখ হাসিনাকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশে একের পর এক যে ঘটনাগুলি ঘটছে, তাতে বৈদেশিক শক্তি যে কাজ করছে বাংলাদেশের পিছনে, সেটা বুঝতে কারো অসুবিধা নেই। হতেই পারে বাংলাদেশ এরকম রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ভারতের প্রতি জঙ্গি সংগঠনগুলিকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে একদিকে ভালো খবর, ভারতে এখন শাসক বিরোধী সবাই বাংলাদেশে এই অস্থিরতা দেখে আলোচনায় বসতে সক্ষম হয়েছে, যাতে সমস্ত বিরোধীরা ভারত সরকারের পাশে থাকারই বার্তা দিয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত জানিয়েছেন তিনি ভারত সরকারের এই বিষয়ে যে কোনো সিদ্ধান্তকে তিনি মেনে নেবেন। এটি দুই দেশের অভ্যন্তরীণ বিষয়, এটি দুই দেশের বিষয়। এখন দেখার বিষয় বর্তমান ভারত সরকারের সিদ্ধান্ত কোন দিকে এগোয়, কারণ ভারতের কাছে বাংলাদেশ এক বড় জটিল সমস্যা।